মেনশন করলাম। তো বাইরে বেরিয়েছে, কাগজে লেখা আছে যে ইউর ভিসা অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, নতুন যারা শ্রোতা, তাদের জন্য তাদেরকে ওয়েলকাম জানাই। তো আমার নাম হচ্ছে অর্ক। আমার ওয়াইফ মেনলি ভিডিওগুলো করে এখানকার ইউএস লাইফস্টাইল এবং এসব কিছু নিয়ে। তো আমি আজকের ভিডিওটা আমি করছি এই কারণে যে আমার ইউএস ভিসার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি শেয়ার করতে চাই। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা এখান থেকে। তো মূলত আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বা 221G কেস, আর আমার ভিসা ইন্টারভিউয়ের, ইউএস ভিসা ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স। তো আমার যেটা ইউএস ভিসার এক্সপিরিয়েন্স হয়েছে সেটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স। সেটা হলো যে আমি আগের ভিডিওতে এটা মেনশন করেছিলাম যে কিভাবে আমি ইউএস ভিসা ইন্টারভিউ শিডিউল করব। তো আমি সেটার পরে এটাকে এক্সটেন্ড করছি। তো ভিসা ইন্টারভিউ শিডিউল করার পর আমি আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে, মানে আমি যেগুলো ওখানে ইনপুট করেছি DS-160 ফর্মে, তো তার সাপোর্টিং সমস্ত ডকুমেন্টস আমি সঙ্গে নিয়ে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আগের দিন আমার ইন্টারভিউ হয়েছিল সাউথ কোরিয়ার ক্যাপিটালে সোলে। আমি এটা আগে একটু জাস্ট ইনফর্ম করে রাখছি যে আমি পোস্টডক পজিশনের জন্য রাইস ইউনিভার্সিটিতে পোস্টডক পজিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি যখন সাউথ কোরিয়ায় পোস্টডক করছি। তো আমি ইউএস ভিসার অ্যাপ্লিকেশনটা আমি সাউথ কোরিয়া থেকে করেছিলাম এবং আমি সাউথ কোরিয়া থেকেই গেছিলাম ওদের ক্যাপিটাল সোলে, ওখানকার ইউএস এমবেসিতে ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আমি আমার সঙ্গে সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছিলাম এবং যেহেতু ইন্টারভিউটা একটা খুবই মানে আনএক্সপেক্টেড ব্যাপার, ইউএস ভিসা ইন্টারভিউ, তাই আমি আমার সঙ্গে সমস্ত ডকুমেন্টস নিয়েছিলাম। যে যা কিছু বলেছে আমি তারটা শুনে পড়ে সব কিছু সঙ্গে রেখে দিয়েছিলাম। সিবি থেকে শুরু করে আমি কোন ফ্লাইটে যাব তার একটা ইটিনারি, এবং তার সাথে সাথে যে আদার্স আমার মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস, তার সার্টিফিকেট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম। কিন্তু ইউএস ট্রাভেল ডক্সে গেলে কিন্তু ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে যে তোমাকে কিন্তু কোনো সাপোর্টিং ডকুমেন্টস মানে অরিজিনাল কপি ক্যারি করার দরকার নেই, মানে ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট এইসব কিচ্ছু করার দরকার নেই। জাস্ট তুমি DS-160, DS-2019 আর কনফার্মেশন পেজ অফ দ্য অ্যাপ্লিকেশন নিয়েই তুমি চলে গেলেই ওরা ইন্টারভিউ নিয়ে নেবে। কিন্তু তা সত্ত্বেও আমি সঙ্গে সব নিয়ে গেছিলাম, যদি ইনকেস ওরা দেখে তো আমি এগুলো দেখাবো। তো আমি যখন ইন্টারভিউ ভিডিও দেখেছি ইউটিউবে, তো অনেক জায়গাতে অনেক কিছু মানে ফলস ইনফরমেশন দেয়। ওরা কোনো দিনও ইউএস ভিসা ইন্টারভিউ যায়ও নি। তো দু একটা ইন্টারভিউর গল্প শুনে পরে ওরা একটু মানে ভুলভাল গল্প দেয়। তো আমি তাই জন্য ভাবলাম যে আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। শুধু তাই নয়, আমি নিজের চোখে আমি আরও 3-4 জনের ইন্টারভিউ দেখেছি, তাদের কীভাবে ইন্টারভিউ হয়েছে সেটা শুনেছি ওদের মুখ থেকে, রিয়েল এক্সপিরিয়েন্স। তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ইন্টারভিউটা ওদের দেশে আগে ছিল না, কিন্তু 9/11-এর পর থেকে ওই ইন্টারভিউ নেওয়ার প্রসেসটা শুরু হয়েছে, যেটা আমার নলেজে আছে। এবং এটার পর ওরা কিন্তু খুব ভালো করে এটা স্টাডি করতে চায়। ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওরা খুব ভালো করে স্টাডি করতে চায় যে যে অ্যাপ্লিক্যান্টস আমাদের দেশে আসছে, মানে ইউএস যাচ্ছে, সে কতটা, সে ফ্রড নয় তো, মানে তার অ্যাপ্লিকেশনটা ফ্রড নয় তো, সে কোনো অন্যান্য ইলিগাল কাজের জন্য আসছে না তো। কারণ ইউএস একটা অনেক বড় কান্ট্রি, ভাস্ট কান্ট্রি, এখানে প্রচুর টাকা আছে, লোকজন প্রচুর মানে বিভিন্ন দেশ থেকে আসতে চায় এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কান্ট্রি। তাই জন্য এখানে বিভিন্নভাবে লোকজন চাইবে সে ইউএস এন্ট্রি নিতে। অনেকেই চাইবে যে কোনোভাবে ইউএসে ঢুকে যায়, তারপর আমি আর দেশে ফিরবো না, এখানে টাকা পয়সা নিয়ে আমি এখানে সুস্থভাবে লাইফ লিড করব। তো ওরা এটাও কনফার্ম করতে চায় যে যে ইউএস যাচ্ছে সে কি মানে ইউএসএ থাকার জন্য যাচ্ছে না সে আবার দেশে ফিরে আসবে। মানে আমি যখন J-1 ভিসা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে নন ইমিগ্রেশন ভিসা, মানে আমি যাব, পড়াশোনা করব, তারপরে চলে আসবো। তো ওরা এটা চেক করতে চায় যে আমার ইন্টেনশনটা কী, মানে আমি কী জন্য আমি ইন্টারভিউ মানে কী জন্য আমি ইউএস ভিসা অ্যাপ্লাই করেছি। তো এটা হলো তো এটা হলো যে ইন্টারভিউ নেওয়ার মেন উদ্দেশ্য। তো আমি এটা বলে রাখি যে ইন্টারভিউটা হচ্ছে খুবই একটা কুল প্রসেস, কোনো মানে টেন্স সিচুয়েশন তৈরি হয় না। কিন্তু এখানে আমাকে অনেস্ট থাকতে হবে এবং সত্যি কথা বলতে হবে।
আমি সবসময় এটা সাজেস্ট করব যে মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। কারণ হলো যে ইউএস ভিসা ইন্টারভিউ বোর্ডে যারা বসে, মানে যারা অফিসাররা বসে থাকেন, তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং ওরা চোখের থেকে তাকিয়ে থাকবে পুরো ইন্টারভিউ দেওয়ার সময়। মানে আমি যদি কোনো ধরনের ভুল কথা বলি, মিথ্যে কথা বলি, ওরা কিন্তু মাইন্ড পড়তে পারে। আমি এটা বলে রাখি যে এটা ভাবা ভুল যে আমি একটা কোনো স্মার্ট অ্যান্সার দিয়ে দিলাম তারপর আমি বেঁচে গেলাম, কিন্তু এই ভাবাটা ভুল। আমি যদি জেনুইন অ্যাপ্লিকেন্টস হই, আমি কখনোই চাইবো না যে আমি কোনো ফলস ইনফরমেশন দিই। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো সেটা কিন্তু মাথায় রেখে চলা ভালো যে আমি কোনো ফলস ইনফরমেশন দেবো না। তো ফলস ইনফরমেশন মানে আমি এটাই বলতে চাইছি যে DS-160 যা যা আমি লিখেছি, ওরা কিন্তু কোশ্চেনগুলো ওইটার বেসিসেই করবে। ওরা কিন্তু এটা কখনো জিজ্ঞাসা করবে না তোমার বাড়িতে কত স্কোয়ার ফিটে বাড়ি আছে তোমার। আমাকে এটা জিজ্ঞাসা করতে পারে তোমার বাড়িটা কোন জায়গাতে। তো আমি এটার জন্য প্রিপেয়ার থাকবো, আমি এটা সব কিছু মাথায় নিয়ে যাব। তো এটা এক্সপেক্টেড যে যা যা কিছু ইনফরমেশান আমি শেয়ার করেছি DS-160 ফর্মে, আমি সব কিছু আমি জানি, এটা এক্সপেক্টেড। তো ওরা এটাকেই ভেরিফাই করবে ওদের মতো করে। তো যেটা হলো, আমার সকালবেলা 9টার সময় ইন্টারভিউ ছিল। তো আমি একটু আগেই চলে গেছিলাম, যদি ট্রাফিক হয়, কোনো সমস্যা হয়, মানে আগের দিন চলে গেছিলাম। তো যদি ইন্টারভিউ হয় সেদিন একটু সকালে চলে গেছি 8টার দিকে। তো ওখানে প্রচুর বড় একটা ইউএস এমবেসি এবং হিউজ গার্ডেড এমবেসি। সাউথ কোরিয়াতে ইউএসের একটু গুরুত্ব অনেক বেশি। তো প্রচুর একদম পুরো মানে কিল্লা, যেটাকে বলে কিল্লার মতো, ওটাকে ঘিরে রেখেছে। তো ওখানে আমি আমার ব্যাগপত্র জমা করে দিলাম, আমার ঘড়ি থেকে শুরু করে সব কিছু জমা করে দিতে হবে। ওরা মোবাইল ফোনও জমা নিয়ে নেয় এবং একটা কুপন নম্বর দিয়ে দেয়। তো এই কুপনটা নিয়ে আমি উপরে গেলাম। উপরে একজন ভদ্রমহিলা বসে আছেন, উনি চেক করলেন যে আমি ডকুমেন্টসগুলো ঠিকঠাক এনেছি কি না। তো উনি আমার ডকুমেন্টসগুলো নিয়ে পরে উনি চেক করে যে ডকুমেন্টসগুলো আমার লাগবে সেগুলোকে একসাথে করে আমার হাতে দিয়ে দিলেন। তো ওটা আমি নিলাম। ওটা নিয়ে আমি একটা কাউন্টারে গেলাম। ওই কাউন্টারে একজন ভদ্রমহিলা ছিলেন। তো উনি কী করলেন, আমার ডকুমেন্টসগুলো পুরোটা নিল এবং উনি মিষ্টি মিষ্টি করে জিজ্ঞাসা করলেন তোমাদের ছবিটা খুব ভালো এসছে। তো এটা বলে পরে উনি আমাকে বললেন যে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টস দিতে। তো আমরা ডান হাতের ফিঙ্গারপ্রিন্টস দিলাম, আমি ডান হাতের ফিঙ্গারপ্রিন্টস দিলাম এবং আমার ওয়াইফও ডান হাতের ফিঙ্গারপ্রিন্টস দিল। তো এটা হয়ে যাওয়ার পর এইটা একটা স্টেপ ছিল। তো আমি এখানে বলে রাখি যে আমি কিন্তু এটা শুনেছি যে ইন্ডিয়াতে এমনও হয়েছে যে তাকে ফিঙ্গারপ্রিন্টস দেওয়ার জন্য এক জায়গায় যেতে হয়েছে আর ইন্টারভিউ দেওয়ার জন্য আরেক জায়গায় যেতে হয়েছে। তো এটা কিন্তু আনলাকিলি, এটা খুব একটা হয় না, কিন্তু কারোর সাথে যদি হয়ে থাকে সে সত্যি এটা খুব মানে এক্সেপশনাল কেস এবং তার জন্য কিন্তু অনেক ঝক্কি পোয়াতে হয়। মানে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে একজনের মানে ফিঙ্গারপ্রিন্টস নিয়েছে হায়দ্রাবাদে এবং তার ভিসা ইন্টারভিউ হয়েছে দিল্লিতে। তো আমাদের ক্ষেত্রে এইসব কিছু হয়নি। প্রচুর ভিড় ছিল সেদিনে, ভিসা ইন্টারভিউ দেওয়ার দিনে প্রচুর ভিড় ছিল। তো আমরা লাইনে দাঁড়ালাম রীতিমতো। লাইনটাই প্রায় 50 থেকে 60 জন ছিল। একটা সম্ভবত ওই 1500 স্কোয়ার ফিটের একটা বড় হলঘর হবে। তো লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে অনেকেই একটা লাল কাগজ নিয়ে চলে আসছে এবং তারা কিন্তু পাসপোর্টটা সঙ্গে নিয়ে ফেরত আসছে। আমরা তো ফার্স্ট টাইম ভিসা ইন্টারভিউ দিয়ে এসেছি, আমাদের কনফিউজ হয়ে গেলাম যে আচ্ছা সবাই পাসপোর্ট নিয়ে আসছে, তাহলে এটা মানে কি? তার মানে কি লাল কাগজটাই ইম্পর্ট্যান্ট এবং পাসপোর্ট নিয়ে আসাটাই রুল? তাহলে হয়তো সেটাই হবে হয়তো। তো পরবর্তীকালে আমরা জেনেছিলাম একটা ডিফারেন্ট জিনিস, আমি সেটা শেয়ার করব। তো আমি একের পর এক ইন্টারভিউ আমার সামনে হচ্ছে, আমি শুনতে পাচ্ছি আমার সামনে ইন্টারভিউ হচ্ছে। তো সেখানে অনেকেই কিন্তু ভুলভাল আনসার দিচ্ছে। তার মানে যেমন জিজ্ঞাসা করছে যে তুমি ইউএস কী জন্য যাচ্ছ। তো মূলত সে একটা অন্য প্রোগ্রামে হয়তো যাচ্ছে, আমি এক্স্যাক্ট জানি না কি প্রোগ্রামে যাচ্ছে, কিন্তু তার মানে আনসারে অসঙ্গতি আছে। সে ক্লিয়ারলি বলতে পারছে না যে আমি এইটার পর এটা করবো, এটার পর এটা করবো। তো ইউএস ভিসা অফিসার যিনি ছিলেন কনসুলেটে, উনি কিন্তু অনেকক্ষণ তার কথা শোনার পরে উনি তাকে রিজেক্টই করলেন। আমি শুনতে পেলাম যে আই ক্যান নট গিভ ইউ দ্য ইউএস ভিসা রাইট নাও, সো ইউ হ্যাভ টু সাবমিট সাম অ্যাডিশনাল ডকুমেন্টস, উইল কন্ট্যাক্ট ইউ সুন। তো এটা হয়ে গেল। আমরা একটু ভয়াবহই ছিলাম যে কী হবে না হবে। তো এটা করতে করতে আমাদের ইন্টারভিউর চান্স এলো। তো আমাদের ইন্টারভিউ খুবই মজার ইন্টারভিউ হয়েছে। আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কী জন্য ইউএস যাবেন। আমি প্রিপেয়ার ছিলাম, আমি বললাম যে আমি পোস্টডক পজিশনে জয়েন করছি রাইস ইউনিভার্সিটিতে, তাই আমি ইন্টারভিউ দিতে এসেছি। আপনি
আপনার কি পিএইচডি হয়ে গেছে, আপনি কি ইন্ডিয়া থেকে পিএইচডি করেছেন? হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে পিএইচডি করেছি। তো উনি বললেন যে তোমার পিএইচডি টপিক কী ছিল? আমি আমার টপিকটা বললাম যে আমি এই সাবজেক্টে আমি পিএইচডি করেছি। তো উনি বললেন তাহলে তুমি কি সাউথ কোরিয়া এখন কী করছো? সাউথ কোরিয়াতে আমি পোস্টডকই করছি, তো আমি ইউএস যাবো। ইউএসের কোন ইউনিভার্সিটি? আমার রাইস ইউনিভার্সিটি। ব্যাস, এই এতটুকুনি আমাদের কনভারসেশন হয়েছে। আর উনি একটা কথাও জিজ্ঞাসা করেননি, কিছু না। আমি অনেক কিছু এক্সপেক্ট করে এসেছিলাম। আমি অনেকের মুখে এটা শুনেছি যে তাকে জিজ্ঞাসা করেছে তুমি ইউএসএ গিয়ে কোন সাবজেক্টে কাজ করবে, তোমার রিসার্চ প্রপোজাল কী, তোমার ফ্লাইটের ডেট কবে আছে, ইচ অ্যান্ড এভরিথিং, মানে অনেক কিছু জিজ্ঞাসা করেছে। বাট আমার ক্ষেত্রে আর কিচ্ছু জিজ্ঞাসা করেনি। আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলো যে তোমার তো পুরো স্টাডি নার্সিংয়ের উপর? উনি বললেন হ্যাঁ। তো ব্যাস এতটুকুনি। তারপর উনি বললেন যে ঠিক আছে তোমরা ফিঙ্গারপ্রিন্টস দাও। তো আমরা ডান হাতের ফিঙ্গারপ্রিন্টসটা ওখানে দিয়েছিলাম, এখানে বাঁ হাতের ফিঙ্গারপ্রিন্টস দিলাম। তো এই প্রসেস হলো। তো উনি বলেন ঠিক আছে তোমার DS-2019 না পাসপোর্ট আমরা জমা করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম, ভাবলাম তাহলে হয়তো ভিসা আমার হয়ে গেল। কিন্তু না, উনি একটা সবুজ কাগজ আমাদেরকে ধরিয়ে দিলেন এবং উনি বললেন যে আমরা আবার আপনার সাথে কন্ট্যাক্ট করবো। তো আমি তো কিছু বুঝতে পারলাম না, আমার ফার্স্ট ইন্টারভিউ এটা ইউএস ভিসার। তো আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আমার স্টার্টিং ডেট তো কিছুদিন পরেই আছে, তো আমি ভিসা পেয়ে যাবো তো? উনি বললেন আমরা কন্ট্যাক্ট করবো। আর উনি একটা এক্সট্রা কথা বলেননি। তো আমি ওই ডকুমেন্টসটা নিয়ে চলে এলাম। আমার মাথাতে এটাও নেই যে কী হলো না হলো, আমার কিচ্ছু মাথায় নেই। তারপর আমি কাগজটা নিয়ে বাইরে চলে এসেছি, সবুজ কাগজ একটা নিয়ে চলে এসেছি। আমার কাছে আদার্স কোনো ডকুমেন্টস চাইনি, কোনো কিচ্ছু আমাকে জিজ্ঞাসা করেনি, রিসার্চ প্রপোজাল থেকে শুরু করে যেটা আমি মেনশন করলাম। তো বাইরে বেরিয়ে এসে কাগজে লেখা আছে যে ইউর ভিসা অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড। আমার তো শুনে একদম আমি পুরো আকাশ থেকে পড়ছি যে এটা কী লেখা আছে, এটা মানে কি, রিজেক্টেড মানে কি। তো পরে এখানে নিচে দেখলাম যে আমাকে 221G কেস দেওয়া হয়েছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে আমার ভিসা আছে। তো আমাকে হয়তো অ্যাডিশনাল ডকুমেন্টস ওরা চাইবে, ওখানে একটা পয়েন্ট দেওয়াই আছে যে অ্যাডিশনাল ডকুমেন্টস চাইবে। তো 221G কেসের আন্ডারে অনেকগুলো ডিভিশন আছে যে এই প্রবলেমের জন্য তোমার ভিসা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। তো আমার ওটা হয়েছে একটা, ওরা অ্যাডিশনাল ডকুমেন্টস চাইবে, তার জন্য ভিসা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। তো বেসিক্যালি ওরা এটাকে রিজেকশন অফ ভিসা বলে, কিন্তু আমার মতে রিজেকশন অফ ভিসা ওয়ার্ডটা ভুল ওয়ার্ড। বেসিক্যালি রিজেকশন নয়, এটা আন্ডার রিভিউ বলা যেতে পারে। কারণ রিজেকশন মানে হচ্ছে যে আমাকে ও পাসপোর্ট ফেরত দিয়ে দেবে, বলে তুমি ঘর যাও, তুমি আর ভিসা পাবে না। কিন্তু সেক্ষেত্রে এটা তো এই ধরনের হয়নি। ওরা আমার পাসপোর্ট নিয়েছে, ওরা রিভিউ করবে। তো আমি এক্ষেত্রে বলে রাখি, আমি এটা নিয়ে পড়াশোনা করেছি। এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস যেটা বলছি, সো 221G কেস, এক্ষেত্রে কিন্তু টাইম লাগতে পারে ম্যাক্সিমাম 6 মাস, ওদের এটা ওয়েবসাইটে বলা আছে। কিন্তু আমি দেখেছি এভারেজ যে ভিসার ক্ষেত্রে এগুলো এভারেজ 1 মাসের মধ্যে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আমি অনেকের মুখে শুনেছি, আমাদের অনেক সিনিয়র ছিল এবং আরও অনেক কেস দেখলাম যেখানে আর অনেক কেস দেখলাম যেখানে 1 মাসের মধ্যে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমি একদম কনফিউজ ছিলাম যে কী কারণে আমাকে ডকুমেন্টস দিয়েছিল। কিন্তু আমার ঠিক আগেই একজন অ্যাপ্লিকেন্ট ছিল, সে H1B অ্যাপ্লাই করেছিল আমাদের ইনস্টিটিউট থেকেই। তো আমি ওর সাথে কথা বললাম, ও বললো একদম পার্টিকুলারলি কোনো অসুবিধা নেই, একদম কংগ্রেচুলেশনস, তোমার ভিসা হয়ে যাবে। ওটা আমার সাথেও হয়েছিল। হয়তো এক্সপেক্ট করছিল, আমরা যেটা ভাবছিলাম হয়তো আমরা সাউথ কোরিয়া থেকে অ্যাপ্লাই করেছি বলে হয়তো ওরা অ্যাডিশনাল ডকুমেন্টস চাইছে, কিন্তু ইন্ডিয়া থেকে হয়তো অ্যাপ্লাই করলে এটা হতো না। কিন্তু পার্টিকুলারলি 221G কেস কী জন্য হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস কী জন্য হয়, এটা নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন আছে এবং এক্স্যাক্টলি কেউ জানে না এটা কী জন্য হয়। কারণ আমার সাথে একই অ্যাপ্লিকেশন নিয়ে আমার আরেকজন কলিগ প্রায় 1 মাস পরে অ্যাপ্লিকেশন করেছিল J1 ভিসার জন্য। ওর কিন্তু সেই দিনেই ভিসা ওর অ্যাকসেপ্ট হয়ে যায়। ওকেও কিন্তু সিমিলার কোশ্চেন করেছিল। তো এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা এমনও হতে পারে যে আমার ভিসা ইন্টারভিউ নেওয়ার আগে ভিসা অফিসাররা কিন্তু মানে একটা কেস স্টাডির মতো করে আর কি, যে আচ্ছা এই অ্যাপ্লিকেশন আজকে আছে তো একটা কেস স্টাডির মতো করে। তো অফিসাররা অনেক সময়তে সময় পায় না যে এই কেসটা স্টাডি করার জন্য। তো সেই জন্যই ওদের কাছে অ্যাডিশনাল ডকুমেন্টস কিংবা অ্যাডিশনাল টাইম ওদের অনেক সময় লাগতে হতে পারে। সেই জন্য ওরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা নিতে চায়। কিংবা এমন হতে পারে যে আমার মনে হচ্ছে সব কিছু আমি ঠিক দিয়ে এসেছি, কিন্তু আমার কোশ্চেন আনসারের সম্বন্ধে কিছু পয়েন্ট হয়তো
আমি ঠিকঠাক বলতে পারিনি। যেমন আমার মনে হয়েছিল যে আমাকে যখন রিসার্চ প্রপোজাল জিজ্ঞাসা করেছিল, পিএইচডি রিসার্চ প্রপোজাল, আমার মনে হচ্ছিল আমি একটু ফাম্বেল করে ফেলেছিলাম। তো আমার মনে হলো যে ওটা হতে পারে রিজন, কিন্তু এক্স্যাক্টলি কী রিজন সেটা কিন্তু কেউ বলতে পারে না এবং কেউ জানে না। তো অনেক এমনি ওয়েবসাইট আছে এবং অনেক সংস্থা আছে যারা এইসব ক্ষেত্রে হেল্প করতে চায়। তো আমার মনে হয় যে ভিসার ক্ষেত্রে এই ধরনের কোনো সিচুয়েশান আসার কথা নয়, যদি অ্যাপ্লিক্যান্টস খুব জেনিউন হয়। তো আমি আমি তো যখন আমার কলিগের মুখে শুনলাম যে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, অ্যাডিশনাল ডকুমেন্টস ওরা চাইলে জাস্ট জমা করে দিতে হবে, তো আমি একটু আশ্বস্ত হলাম। আমি বাড়ি চলে এলাম এবং যথারীতি নেক্সট দিন আমার কাছে একটা মেল এলো ইউএস এমবেসি থেকে, যে আমরা যেটা আপনার কেসটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে দিচ্ছি, আমাদের কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস লাগবে, আমরা এটা পাঠান। এবং অ্যাডিশনাল ডকুমেন্টসগুলো কী কী সেটা ওরা মেনশন করলো। সেটা বললো সিভি দিতে হবে আমাকে একটা, যদিও আমি সিভি নিয়ে গেছিলাম। সেখানে সিভিতে আমাকে সিভির ফরম্যাটটা কী হবে ওটা সেটা ওখানে মেনশন করে দিল। মেনলি ওরা দেখতে চাইছিল লিস্ট অফ পাবলিকেশান কী এবং আমি কিসে রিসার্চ করেছি এর আগে, এবং সেটাকে ওরা খুব ভালো গুরুত্ব দিয়ে কিন্তু দেখতো। তো অনেকে এটা বলে যে মেটেরিয়াল সায়েন্সে কাজ করলে নাকি, আমি যদি বলে দিই মেটেরিয়াল সায়েন্সে কাজ করি তাহলে আমার ভিসা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস চলে যাবে, কিন্তু এটা আমি বলছি একদম ফলস ইনফরমেশান। এই ধরনের কিছু নয়। আমি দেখেছি যে মেটেরিয়াল সায়েন্স একটা ব্রড ফিল্ড, ম্যাক্সিমাম লোকজন মেটেরিয়াল সায়েন্সে কাজ করে, ইভেন কেমিস্ট্রিও মেটেরিয়াল সায়েন্সের মধ্যে পড়ে, ফিজিক্সেরও একটা পার্ট মেটেরিয়াল সায়েন্স। তো এমনি কিছু হয় না। মেটেরিয়াল সায়েন্সে যারা কাজ করে তারা পলিমার থেকে শুরু করে অনেক কিছু অন্য মেটেরিয়ালও কাজ করতে পারে। তো এটা ফলস ইনফরমেশান। লোকজন বলে মেটেরিয়াল সায়েন্সে কাজ করলে ওরা ভাবে হয়তো নিউক্লিয়ার বোম বানাবো, কিন্তু এটা কিছু এমন কিছু না। কেমিস্ট্রি থেকেও নিউক্লিয়ার বোম বানানো যেতে পারে। তো যেটা হচ্ছে, এই ধরনের কিছু ভয় পাওয়ার কিছু নেই। যেটা ডিপার্টমেন্ট মেটেরিয়াল সায়েন্স যদি হয়ে থাকে, আমি তো চেঞ্জ করতে পারি না, আমাকে ওইটাই বলতে হবে। মেটেরিয়াল সায়েন্সই বলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনফরমেশান যেগুলো ওখানে বলতে হবে সেগুলো খুব সঠিকভাবে বলে আসতে হবে, যেটা আবার ডিএস 160-র সঙ্গে ম্যাচ করবে। তো আমার কাছে সিভি চাইলো, আমার ওয়াইফের সিভি চাইলো, লিস্ট অফ পাবলিকেশন চাইলো, আমি সেটাকে দিলাম সিভির মধ্যেই, এবং চাইলো আমার রিসার্চ প্রপোজাল যেটা আমি মানে ইউএসএ এসে করবো। তো আমি আমার রিসার্চ প্রপোজাল দিলাম। রিসার্চ প্রপোজালটা আমি কিন্তু খুবই একটা ব্রিফ রিসার্চ প্রপোজাল, যাতে কোনো ধরনের এমন কিছু কম্পোনেন্ট কিংবা এমন ওয়ার্ড ইউজ করিনি যেটা ওদের সন্দেহ জাগায়। যেমন বলছি, ওরা অর্গানিক সিনথেসিস, রাইট, অর্গানিক সিনথেসিস লাইক নিউক্লিয়ার, অ্যাটমিক, এই ওয়ার্ডগুলো খুব ভয় পায়। ওরা ভাবে যে হয়তো কেউ যদি নিউক্লিয়ার কিংবা এসব নিয়ে কাজ করে তাহলে সে হয়তো কোনো এক্সপ্লোসিভ ডিভাইস বানানোর কাজ করতে পারে। কেউ যদি ডিএনএ নিয়ে কাজ করে তাহলে হয়তো সে কোনো বায়ো বোম বানানোর চেষ্টা করতে পারে। তাই জন্য আমার রিসার্চ টপিক যেটা হবে সেটাকে ওদেরকে বোঝানোর জন্য আমাকে একটু রিহার্সাল করে যেতে হবে। মানে আমি কীভাবে জিনিসকে রিপ্রেজেন্ট করব সেটা কিন্তু আমাকে করে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার আগে। এটাই হচ্ছে একটা ট্রিক্স আমি বলবো, যে খুব ব্রিফলি নিজের রিসার্চ প্রপোজালটাকে বলা, যাতে করে ওর মনে সন্দেহ না জাগে। তো আমি যেটা বলে রাখলাম যে নিউক্লিয়ার, অ্যাটমিক, ডিএনএ, অর্গানিক, এই কথাগুলোকে ওরা একটা ভয় পায়, যেটা আমি শুনেছি। সেই জন্য কেউ যদি অর্গানিক সিনথেসিসে কাজ করে, আমি কখনোই বলবো না যে তুমি এটাকে বলো ইনঅর্গানিক সিনথেসিস, না, অর্গানিক সিনথেসিস। বাট অর্গানিক সিনথেসিস কী কারণে, কী জন্য, সেটাকে ব্রিফলি বলা। শুধু তাই নয়, ব্রিফ ওয়ার্ডটা কেন আমি ইউজ করছি, যে ওখানে কিন্তু স্মার্ট হওয়ার দরকার নেই। মানে ও আমাকে একটা কথা জিজ্ঞাসা করছে ইউএস ভিসা অফিসার, তো সেখানে আমি কিন্তু টু দ্য পয়েন্টে অ্যান্সার দেবো। ঠিক আছে, আমাকে ব্রড ওয়েতে কিছু বলার দরকার নেই। ব্রিফলি যতটা সম্ভব কম কথা বলে আমার পুরো অ্যান্সার দেওয়া যেতে পারে সেটা চেষ্টা করা উচিত। কারণ বেশি কথা বললে ওদের মনে কিন্তু বেশি সন্দেহ জাগতে পারে, কারণ ভুল বলার পসিবিলিটি বেশি বেড়ে যাবে। তো এটা একটা পয়েন্ট। তো তার সাথে সাথে আমি যেটা বলছিলাম, সিভি, আমার রিসার্চ প্রপোজাল, তার সাথে সাথে আমার ওয়াইফের রিসার্চ প্রপোজাল, এবং আমার ফিনান্সিয়াল সাপোর্ট, রাইট। সো আমি ইউএস যাচ্ছি, তাতে আমার কি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট অলরেডি আছে সেটা আমাকে দেখাতে হতো। সেটাতে আমি কী করলাম, আমার অফার লেটারটা যেটা আমি রাইস ইউনিভার্সিটি থেকে পেয়েছিলাম সেটা আমি অ্যাটাচ করে দিলাম। এবং ওরা চাইলো যে আমার ইটারনারি আমি কীভাবে যাব, মানে আমি কোরিয়া থেকে রাইস ইউনিভার্সিটি কীভাবে পৌঁছাবো তার একটা ডিটেলস। তো আমি একটা
একজন ট্রাভেল এজেন্সিকে বললাম যে ভাই আমি তোমাকে এই টাকাটা দিচ্ছি, 2,000 টাকা দিচ্ছি, তুমি আমাকে একটা ইটিনারি বানিয়ে দাও। তো ওটা ইটিনারি বানিয়ে দিল, ওটা কিছুই না, একটা কনফার্ম টিকিটের মতো। মেবি হয়তো ও পরে ক্যান্সেল করে দিয়েছে। জাস্ট একটা পেজ 2,000 টাকা দিয়ে বানালো। ওটা যে কোনো ট্রাভেল এজেন্সিকে বললে ওরা বানিয়ে দিতে পারবে, ওরা ভালো করে জানে জিনিসটা। এই ডকুমেন্টসগুলো আমি কিন্তু পুরো সাবমিট করে দিলাম ওই মেলের মাধ্যমেই। তো আমি তারপরে কিন্তু ওদের সাথে আর কোনো কমিউনিকেশন করিনি, মানে ওই মেলে কোনো কমিউনিকেশন করিনি। বাট আমি 2 সপ্তাহ পরে ওই ফিডব্যাক অপশানে, মানে যেটা থ্রু দিয়ে আমি ভিসা স্কেডিউল করেছিলাম, ওই স্কেডিউল এর ওয়েবসাইটটাতে যে ফিডব্যাক অপশানে গিয়ে আমি একটা কোয়ারি দিয়েছিলাম যে 2 সপ্তাহ হয়ে গেছে, আমার ভিসা স্ট্যাটাসটা কি। ওখানে আমার পাসপোর্ট নাম্বারটা যদি আমি ইনপুট করি ইউএস ট্রাভেল ডক্সের ওয়েবসাইটে যেয়ে পড়ে, তাহলে কিন্তু ওরা ভিসা স্ট্যাটাস দেখিয়ে দেয়। এবং ওখানে পাসপোর্ট নাম্বার এবং DS-160 যে কনফার্মেশন পেজে যে নাম্বারটা আছে, ওই নাম্বারটা দিলে কিন্তু ভিসা স্ট্যাটাস চেক করা যায়। তো ওরা যে ওয়েবসাইটটা আছে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো ওখানে কিন্তু পুরো প্রসেসটাতে কিন্তু আমার স্ট্যাটাস দেখাবে রিজেক্টেড, ঠিক আছে। যদিও আমার রিজেক্টেড নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে থাকার মানে আছে ভিসাটা, কিন্তু তা সত্ত্বেও ওরা কিন্তু রিজেক্টেড দেখাবে। ওটা দেখে কিন্তু ভয় লাগবে যে রিজেক্টেড কেন, রিজেক্টেড তো হওয়ার কথা নয়, কিন্তু ওটা ওদের প্রসিজিওর, ওরা রিজেক্টেড দেখায়। তো তারপরে আমি 2 সপ্তাহ পরে আমি ফিডব্যাক গিয়ে পরে আমি ওদেরকে মেল করলাম যে আমার এই ডকুমেন্টস আমি জমা করে দিয়েছি, কিন্তু কেন আমার এই ভিসাটা এখনও আসছে না। তো ওরা আমাকে রিপ্লাই করলো যে আমরা ডকুমেন্টসগুলো দেখছি, সঠিক সময়ে আমরা জানিয়ে দেওয়া হবে, থ্যাঙ্কস ফর দ্য পেশেন্স। এই মেলটা কিন্তু ওরা পাঠাবে, তাই কোনো তাড়াহুড়ো না করে জাস্ট ওয়েট অ্যান্ড সি। 3 উইকস মিনিমাম টাইম লাগবে। তো আমি জানতাম এটা। তো আমার 3 উইকস মানে 21টা ওয়ার্কিং ডেসের মধ্যে আমার কাছে ওরা আমাকে আবার মেল করে যে নতুন যে তুমি DS-2019 ইস্যু করেছো সেটা তুমি আমাদেরকে পাঠিয়ে দাও। আমাদের রিভিউ প্রসেস কিন্তু শেষের দিকে আছে, প্রায় হয়ে গেছে। মানে আমি বলে রাখি যে আমি জানতাম যে আমার স্টার্টিং ডেটটা যেটা আছে ওই ডেটে কিন্তু আমি US পৌঁছাতে পারবো না, কারণ আমার অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস শুরু হয়ে গেছে। তো আমি ইউনিভার্সিটিতে মেল করেছিলাম যে আমাকে নতুন DS-2019 দেওয়া হোক, যেখানে আমার স্টার্টিং ডেটটা 1 মাস পিছিয়ে দেওয়া হবে। তো ওরা 1 মাস পিছিয়ে দিয়ে আমাকে নতুন একটা DS-2019 দিয়েছিল। তো ওটা অলরেডি ওদের কাছেও ইনফরমেশন চলে গেছে, মানে ভিসা অফিসারদের কাছে। তো ওদের কাছে কোনো কিছু লুকোয় না, যেহেতু আমার কাছে আমার সার্ভিস আইডিটা ওদের কাছে আছে। তো ওরাও জানতে পেরে গেছে যে এই সার্ভিস আইডিতে নতুন একটা DS ইস্যু হয়ে গেছে। তো ওরা সঙ্গে সঙ্গে আমাকে মেল করলো যে তোমার যে নতুন DS-2019 সেটা আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা রিভিউ প্রসেস প্রায় শেষের দিকে করে ফেলেছি। তো আমি কি করলাম, আমি ওই DS-2019 যেটা আমার কাছে ছিল আমি ওটা ওদেরকে মেল করলাম, মানে পোস্ট করলাম। তো আমি বলে রাখি, পোস্ট কিন্তু সব কিছুর মাধ্যমে করা যায় না। সাউথ কোরিয়াতে একটা পার্টিকুলার এজেন্সি আছে ইলিয়াং বলে, যার থ্রু দিয়ে কিন্তু US কনসুলেটের সাথে মানে কন্ট্যাক্ট করা যায়। তো আমি জানি না ইন্ডিয়ার ক্ষেত্রে কী ব্যবস্থা আছে, হয়তো ইন্ডিয়ার ক্ষেত্রেও এমন থাকতে পারে, অন্যান্য দেশের ক্ষেত্রে বিভিন্ন পোস্ট থাকতে পারে। কিন্তু সাউথ কোরিয়াতে মানে আমি যদি US কনসুলেটের সাথে কন্ট্যাক্ট করতে চাই, তাহলে ইলিয়াং বলে একটা আছে, ওদের থ্রু দিয়েই কন্ট্যাক্ট করতে হয়। তো মোটামুটি ওটা আমার পড়েছিল ওই সম্ভবত 2,000 টাকা পার পোস্টের জন্য পড়লো। তো আমি ওখানে আমার DS-2019টা পাঠিয়ে দিলাম, এবং পাঠানোর সাথে সাথে নেক্সট দিন আমি লক্ষ্য করলাম যে আমার যে স্ট্যাটাস ছিল সেটা সম্ভবত রিফিউজ ছিল, রিজেক্টেড নয়, রিফিউজড। সেখান থেকে ইস্যুড হয়ে গেল, মানে রিফিউজ থেকে আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেলো ইস্যুড। ওকে। এবং আমি যেখানে আমার ভিসা ইন্টারভিউ স্কেডিউল করেছিলাম সে ওয়েবসাইটে যাওয়ার পরে আমি সেখানে দেখলাম যে আমার পাসপোর্ট যেটা আছে সেটা কিন্তু মানে কনসুলার সেকশন থেকে বেরিয়ে গেছে, এমন কিছু একটা ওয়ার্ড ছিল, মানে কনসুলার সেকশন থেকে বেরিয়ে গেছে। তো আমি বুঝতে পারলাম যে তাহলে আমার ভিসা আমার স্ট্যাম্পিং হয়েও গেছে, এবং তাহলে ওরা হয়তো কোনো এজেন্সিকে দিয়ে দেবে, মানে ওই সেম এজেন্সি, ইলিয়াং যে সেম এজেন্সি আছে ওই এজেন্সিকে দিয়ে দেবে, ওরা আমাকে পাসপোর্ট নেক্সট দিন দিয়ে দিতে পারবে। তো একদম তাই হলো। যেহেতু কোরিয়া খুব ছোটো কান্ট্রি, ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুব একটা টাইম লাগে না। তো আমি নেক্সট দিন আমার কাছে ফোন এলো যে
আমরা পাসপোর্ট পেয়ে গেছি, তো আপনি এটা কালেক্ট করুন। তো ওরা কিন্তু পুরো হাতে দেবে, মানে এমন নয় যে আমার জায়গায় অন্য কেউ নিয়ে নেবে, এমন হয় না। কারণ আমার কাছে যেটা এআরসি ছিল, মানে সাউথ কোরিয়ার যেটা আইডেন্টিটি কার্ড বলা যেতে পারে, ওই কার্ডটা দেখে পরেই কিন্তু ওরা এই পাসপোর্টটা মানে একজনকে মানে ডেলিভার করলো। যেহেতু আমার অ্যাড্রেসে দিয়েছিল, ওরা আমার সাথে ফোনে কথা বলে, ঠিক আছে, তারপর আমার ওয়াইফকে কিন্তু ডেলিভারি দিল। তো ওরা খুব মানে এটা খুব সিকিওর একটা প্রসিজিওর, যেহেতু পাসপোর্ট অন্য কাউকে দেওয়া যায় না। তো এইভাবে কিন্তু ও ডেলিভারি দিল। তো তারপর পাসপোর্টের মধ্যে কী ছিল না ছিল তার যে একটা ভিডিও অলরেডি আমরা করেছি, সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা দেখবেন যে বেসিক্যালি যখন পাসপোর্ট আসে, মানে ভিসা স্ট্যাম্পিং হওয়ার পর, তো সেখানে কী কী ওরা মানে ইউএস এমবেসি কী কী ডকুমেন্টস ওরা দেয় পাসপোর্টের সাথে সাথে। তো সেই ভিডিওটা আপনারা দেখবেন, খুব ইনফরমেটিভ ভিডিও, খুব ভালো লাগবে আপনাদের। তো এটা হলো আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের এক্সপিরিয়েন্স। তো আমি বলবো যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস একটা খুব মানে আনলাকিলি হয়ে থাকে, কার সাথে হয় কার সাথে হয় না। তো আমার ক্ষেত্রে হয়েছিল। আমি বলবো যে আমার সেটা একটা মানে ভালো হলো খারাপ হলো জানি না, কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স হলো। তো সিমিলার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স আমার আরেকটা বন্ধুর সাথে হয়েছিল। তো আমরা তিনজন কলিগ ছিলাম, তিনজন পোস্টও একসাথে মানে অ্যাপ্লিকেশন স্টার্ট করেছি প্রায় কাছাকাছি সময়তে। আমার নেক্সট যে অ্যাপ্লিকেন্স ছিল, মানে আমার আরেকজন যে কলিগ ছিল, তার ক্ষেত্রে কোনো অসুবিধাই হয়নি। সে 3 দিনের মধ্যে ভিসা পেয়ে গেছে। সে খুব ভয় পেয়েছিল আমার কেসটা নিয়ে, যে তাহলে আমার তো একই ধরনের ব্যাপার আছে, তাহলে হয়তো সেটা হতে পারে, আমার সাথেও রিজেকশন হতে পারে। যে থার্ড জন ছিল, তার ক্ষেত্রে কিন্তু পুরোটাই খুব ইজি ছিল, কিন্তু সেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল। এবং তার কিছু ভুলের জন্য তাকে আবার কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো মানে খুব কমপ্লিকেটেড ব্যাপার আর কি। আমি এটা বলবো যে ইউএস ভিসা জিনিসটা অন্যান্য ভিসার মতো অত ইজি না। আমি সাউথ কোরিয়ার ভিসা অ্যাপ্লাই করেছি, আমি লোকজনকে অন্যান্য কান্ট্রির ভিসা অ্যাপ্লাই করতে দেখেছি। ওখানে টাইম টেকিং হতে পারে অন্যান্য দেশের ভিসাগুলোতে, যেমন কানাডা, ইউকে, স্পেন, টাইম টেকিং হতে পারে, কিন্তু রিজেকশনের ভয় থাকে না এবং কোনো কমপ্লিকেশন থাকে না। কিন্তু ইউএস ভিসাতে সবসময়তেই একটা মানে আশঙ্কা থাকে যে হবে কি হবে না, কেউ স্টিয়ার হতে পারে না। তাই জন্য লোকজন ওয়েট করে একদম ভিসা হাতে পাবে তারপর টিকিট করবে। তো আমি এটা বলবো, ভয় পাওয়ার কিছু নেই। যদি কারোর জেনুইন অ্যাপ্লিকেশনস হয়, তাহলে তাকে সত্যি চিন্তা করার কিছু নেই, তার ভিসা অ্যাকসেপ্ট হবেই। শুধু একটা টাইম টেকিং ম্যাটার, তাকে শুধু জেনুইনলি প্রতিটা স্টেপ ফিল আপ করতে হবে। তো এটা হলো যে ইউএস ভিসা ইন্টারভিউয়ের আমার এক্সপিরিয়েন্স। আমি আরও অনেক কিছু বন্ধুবান্ধব যাদের আছে, মানে যারা অ্যাপ্লাই করেছিল, তাদের এক্সপিরিয়েন্স একটা করে শেয়ার করতে চাই। মানে তাদের মতে মানে যারা আমার আগে ইন্টারভিউ দিয়েছে, মানে তাদের ঘটনা অনুযায়ী আমি যখন ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হব, তো অনেকে বলে যে সাই মানে টাই বুট পরে না গেলে ওরা পছন্দ করে না, কিন্তু এমন কিছু ব্যাপার নেই, তুমি ক্যাজুয়ালি যেতে পারো। অনেকে আমি হাফ প্যান্ট পরে যেতে দেখেছি। তো দের ইজ নাথিং, তুমি যেভাবে ইচ্ছে যেমন খুশি ড্রেসে যেতে পারো, ওরা কিছু মাইন্ড করে না। ওদের কাছে ওটা কোনো ম্যাটার নয়, ওদের কাছে ক্যান্ডিডেচার যেটা আছে সেটাকে ওরা যাচাই করতে চায়। তো এটা একটা হলো যে গার্মেন্টসের ব্যাপার। যেটা সেকেন্ডলি হচ্ছে যে আমার প্রতিটা যেন মানে ওয়ার্ডিং, মানে এই DS-160 যা কিছু আমি বলেছি, সেটা যেন সম্পূর্ণভাবে ওদের ইন্টারভিউ কোশ্চেনের সাথে ম্যাচ করে যায়। তো এটা একটা হলো। থার্ড নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল, যেটা আমি পিএইচডিতে করেছি এবং পোস্টডকে করবো, সেটা কিন্তু ক্লিয়ার থাকা দরকার আছে। কেউ যেন ফাম্বেল না করে, কেউ ক্লিয়ারলি বলতে পারে, এবং তার যে ইটিনারি, তার ট্রাভেল প্ল্যানটাও সেই জন্য মাথায় রেখে দিয়ে যায় যে আমি কীভাবে যাব না যাব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা আমি শুনেছি এবং আমি কয়েকটা ভিডিও দেখেছি, সেটা হচ্ছে যে নন ইমিগ্রেশন ভিসাতে বেসিক্যালি, কিংবা অন্যান্য ভিসাতে হতে পারে, যে ওরা দেখতে চায় যে ক্যান্ডিডেট ইউএসএতে সারা জীবন থেকে যাবে না, তো না ওরা প্রোগ্রাম শেষ করে ইন্ডিয়া ফিরে আসবে। তো যদি কাউকে জিজ্ঞাসা করে যে তোমার প্ল্যান কী, সে বললো যে না আমি ওখানে যাব, আমার বহুদিন লম্বা প্ল্যান আছে। কিন্তু না, সেটা কিন্তু ভুল অ্যান্সার। ওরা কিন্তু এক্সচেঞ্জ ভিজিটার প্রোগ্রামে যারা যাচ্ছে, তাদের কাছে এটা এক্সপেক্ট করে যে কোর্স শেষ হওয়ার পরে তারা ইন্ডিয়ায় ফিরে আসবে। তার মানে বলতে চাইছি যে হোম কান্ট্রির সঙ্গে
একটা টাই দেখাতে হবে যে আমার হোম কান্ট্রির সঙ্গে আমার অনেক টাই আছে, আমি দেশে ফিরে আসতে চাইছি, আমি ইউএসএ সেটেল হবো না, আমি ইউএস যাচ্ছি পড়াশোনা করার জন্য, এক্সপিরিয়েন্স গেন করার জন্য, আমি এবার দেশে ফিরে আসবো। এটা কিন্তু ইন্টারভিউতে দেখানো হতে পারে যদি ও দেখতে চায়। মানে আমাকে কোনোভাবে প্রুভ করতে হবে যে না আমি ইউএস জাস্ট এমনি পড়াশোনা করার জন্য যাচ্ছি, এক্সপিরিয়েন্স গেন করার জন্য যাচ্ছি, যেটা আমাকে চাকরি পেতে আমাকে সুবিধা দেবে, নট ফর সেটেলিং ডাউন ইন ইউএস। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা যেটা পয়েন্ট আমি বলবো সেটা হলো যে ওরা জিজ্ঞাসা করে অনেক সময়তে যে তুমি ইউএস কী জন্য যাচ্ছ। তো অনেকেই অ্যান্সার দিতে পারে যে আমার ইউএস খুব ভালো লাগে, ইউএস খুব ভালো দেশ তার জন্য যাচ্ছি। এটা কিন্তু কোনো অ্যান্সার না। আমি বলেছি যে আনসার ব্রিফ হবে কিন্তু স্পেসিফিক হবে। আমি ইউএস যাচ্ছি আমার নলেজ ইনক্রিজ করার জন্য, আমার গেন ইনক্রিজ করার জন্য। তো ওরা কাউন্টার করতে পারে যে আপু তুমি তো সাউথ কোরিয়ায় আছো, তো তুমি এখানে থেকে জ্ঞান পাচ্ছ না। তো আমি কখনোই এটা বলবো না যে সাউথ কোরিয়া জায়গাটা খারাপ, আমি জায়গায় জ্ঞান পাচ্ছি না, আমার বৃদ্ধি মানে আমার মেন্টাল গ্রোথ হচ্ছে না, তা না। আমাকে যেটা আনসার দিতে হবে সেটা হলো যে হ্যাঁ আমি সাউথ কোরিয়ায় আছি, এখান থেকে আমি যথেষ্ট এক্সপিরিয়েন্স গেন করেছি, বাট আমার মনে হয় যে আমি যে ফিল্ডে কাজ করছি তার জন্য যদি আমি ইউএস যেতে পারি আরও বেটার আমি নলেজ গেন করতে পারবো। এটা হলো পারফেক্ট অ্যান্সার। তা এইসব অ্যান্সার দিলে কিন্তু ওরা কনভিন্সড হবে। ঠিক আছে, আমি ইউএস কোনো ভালো জায়গা, ইউএস ঘুরতে ভালো লাগে, ইউএস বড় দেশ সবার ভালো লাগে তাই জন্য যাচ্ছি, এগুলো কিন্তু কোনো অ্যান্সার হওয়া কথা নয়। কিন্তু অনেকে দেয় তার মধ্যেই, অনেকেই এই ধরনের অ্যান্সার দিয়ে থাকে, তারও এক্সাম্পল অনেক আছে। এবং যদি কেউ দেখে তাহলে কিন্তু অনেক ইউনিভার্সিটি কিন্তু এই ধরনের কোশ্চেন আনসার একটা করে দিয়ে থাকে ওদের ওয়েবসাইটে, মানে ওআইএসএস যেটা বলে না, অফিস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফর সোসাইটি। তো এইসব জায়গায় কিন্তু ওরা ইন্টারভিউতে কী কোশ্চেন করলে কী অ্যান্সার দিতে হবে তার কিন্তু একটা করে মানে মানে এক্সাম্পল দিয়ে রেখেছে। তো আমার মনে হয় যে ইন্টারভিউ দেওয়ার আগে এগুলো একটু স্টাডি করে নেওয়া উচিত, খুবই স্মার্টলি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করা উচিত না, ব্যাপারগুলোকে খুবই সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত। কারণ হচ্ছে সবটা প্রসেসেই প্রচুর টাকার ব্যাপার আছে। একবার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হলে সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন সে যদি করে তার রিজেকশন হওয়ার চান্স কিন্তু খুব বেশি। তো এটা হলো একটা ইউএস ভিসা নিয়ে আমার একটা শর্ট এক্সপিরিয়েন্স, আমার যেটা নিজস্ব এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি আজকে শেয়ার করলাম। আশা করি আমার এক্সপিরিয়েন্সটা যেটা হয়েছে সেটা অন্যদের যারা অ্যাপ্লিকেন্টস আছে এবং যারা অ্যাপ্লাই করছে কিংবা করার কথা ভাবছে তাদের অনেক সুবিধা দেবে, ভবিষ্যতে হেল্প করবে। আমি ভিডিওটা বাংলায় বানালাম কারণ হচ্ছে আমার মনে হয় যে যারা বাঙালি ভাই আছে আমার কলিগ কিংবা জুনিয়র কিংবা আমি যাদেরকে চিনি না তাদের খুব সুবিধা হবে মানে নিজের ভাষায় বুঝতে। যদি কোনো বিষয় রিলেটেড ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে যে কী কোন জায়গাতে তোমাদের কনফিউশন হচ্ছে। চেষ্টা করব যে যতটা সম্ভব তোমাদের আনসার দেওয়ার। আজকের ভিডিওটা এতটুকুনি থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন যেখানে আমরা ইউএস ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস এবং পাসপোর্ট রিলেটেড ডকুমেন্টস নিয়ে কথা বলেছি। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন।